আমার কাছে বিসিএ ডিগ্রি আছে, এমসিএ ডিগ্রি আছে, মনে হচ্ছে আচ্ছা তাহলে আমার ডিগ্রি আছে, স্টিল আই এম নট গেটিং দ্যাট জব। প্র্যাকটিক্যালের প্রবলেমের জন্য আমাদের স্কিলও অতটা গ্রোথ হয়নি। তো সেই জন্য যখন লাস্ট ইয়ারে আমরা যেতাম ওখানে আমরা প্রচন্ড প্রবলেম ফেস করেছিলাম। তারপরে যখন সবকিছু কমপ্লিট হলো আমাদের বলছে যে কল সাপোর্ট নিতে হয়। এত কিছু শেখার পর আমাকে এসে কল করতে হচ্ছে। তো সেখান থেকে যখন তুমি এই ক্যারিয়ারটা চুজ করলে তখন স্টার্টিং এ কিরকম ফিল হতো? প্র্যাকটিক্যালি আমাদের খুব ভালো হতো না কলেজ টাইমে, তো প্র্যাকটিক্যাল নলেজ আমাদের খুব দরকার ছিল। টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যেহেতু এসছো তোমার কাছে একটু ইজি ছিল, বাট অনেকে নন টেক ব্যাকগ্রাউন্ড থেকেও ভাবে যে আমার জন্য আইটি ফিল্ডটাই ঠিক না। তো তাদের জন্য যদি তুমি একটু কিছু বলো যে তারা কিভাবে এখানে এসে হেল্প পেতে পারে। হ্যালো এভরিওয়ান, welcome back to another success story placement podcast of Dishan Academy. যে স্টুডেন্টের সাথে আজকে আমরা কথা বলবো জাস্ট সাকসেস স্টোরি নিয়ে। He completed his BCA in the year of 2025 from a very renowned college in the city of West Bengal. সেখান থেকে কমপ্লিট করার পরে যেটা সব কলেজ বা ইউনিভার্সিটিজরা এখন বলে যে 100% প্লেসমেন্ট, এখানে প্লেসমেন্ট পাওয়া যায়, এত সিটিসিতে প্লেসমেন্ট পাওয়া যায়। তো সেরকমই একটা প্লেসমেন্টের জন্য তাদের অর্গানাইজেশন একটা কোম্পানি আসে যেখানে বলা হয় যে টেকনিক্যাল সাপোর্ট রোলে হায়ার করা হবে, এবং সেখানে সেই রকমই টেকনিক্যাল কোয়েশ্চেন্সও করা হয়। বাট যখন ফাইনাল অফার রোল আউটের টাইম আসে তখন সে জানতে পারে বা তারা জানতে পারে যে ইট ইজ আ কল সেন্টার জব, জাস্ট আ বিপিও কোম্পানি, স্টার্টিং এ কল সাপোর্টই করতে হবে। তো যেহেতু তার কাছে কিছু ছিল না, একটা কলেজের প্লেসমেন্টের প্রেশারও ছিল, তো হি জয়েন্ড ইনটু দিস কোম্পানি অ্যান্ড আফটার 30 ডেজ বা 45 ডেজের এরকম টাইমের পরে সে ছেড়ে দিয়েছিল। এবং তখন তার হেল্প করতো একজন স্যার, এবং সেই স্যারও তাকে কিছু অপরচুনিটিস দিত, হেল্প করতো। সেখান থেকেও সে যে অপরচুনিটিস গুলো পেয়েছিল, যেখানে এসির একটা দোকান মতো সাপ্লায়ার কোম্পানি, যেখানে হচ্ছে বিলিং এ ডেটা এন্ট্রি করতে হবে, আর একটা জায়গায় অ্যাজ আ ওয়েব ডেভেলপার পেয়েছিল, বাট সেটাতে ওর জন্য বলা হয় যে 2 বছরের কন্ট্রাক্ট। তো এই যে সিনারিওজ এর মধ্যেই জবের ধাক্কা খাওয়ার পর বারবার তার এটাও ফিল হয়েছিল যে আমি তো কলেজে শিখতেই পারিনি কিছু, শুধু থিওরি শিখে এসেছি। প্র্যাকটিক্যালি যে এক্স্যাক্টলি কিভাবে এক্সপোজারটা পেতে হয়, রিয়েল টাইম যে প্রজেক্ট এক্সপোজার গুলো, সেগুলো সে পায়নি। এবং তখন সে কর্মসংস্থানের থ্রু দিয়ে অ্যাবাউট ডিশন একাডেমি জানতে পারে, এবং এখানে এসে সে একাডেমিক কাউন্সিলার্সদের গাইডেন্সে চুজ করে মার্নস্ট্যাক কোর্স, এবং কারেন্টলি before completing the final exam even, he secured a job into a reputed company in Kolkata with a good package and যে ডোমেনে সে পারসিউ করতে চেয়েছিল। সো চলুন আমরা তার সাথে কথা বলে নিই এবং তার জার্নিটা শুনে নিই। সো হাই প্রিয়াঙ্কর, থ্যাংক ইউ ফর জয়নিং দিস পডকাস্ট উইথ আস। সো প্রিয়াঙ্কর, ফার্স্টে আমি তোমার থেকে একটু তোমার জার্নিটা জেনে নেবো অ্যাবাউট ইউর এডুকেশন, যদি তুমি সবাইকে একটুখানি বলো। আমি এইচএস এর পর বিসিএ তে অ্যাডমিশন করেছি। তো ওখানে অ্যাডমিশন করার পর আমার বিসিএ তে বলতে গেলে স্বামীকান্ত ইউনিভার্সিটিতে অ্যাডমিট করেছিলাম, ওটা ব্যারাকপুরে। তো ওখানে অ্যাডমিশন হওয়ার পরে যখন আমাদের ক্লাস চলতো, তো ক্লাসে প্র্যাকটিক্যাল অতটা কিছু হতো না, তো ওটার জন্য একটু প্রবলেম হতো আমাদের। তো থিওরিটিক্যালি বেশিরভাগই হতো, তো প্র্যাকটিক্যালের প্রবলেমের জন্য আমাদের স্কিলও অতটা গ্রোথ হয়নি। তো সেই জন্য যখন লাস্ট ইয়ারে আমরা যেতাম তো ওখানে আমরা প্রচণ্ড প্রবলেম ফেস করেছিলাম, কমিউনিকেশনেও প্রবলেম ফেস হয়েছিল। তো তারপরে ওখানে যখন কিছু ইন্টারভিউ দিলাম তখন বুঝতে পারলাম যে কী কী প্রবলেম আছে আমাদের। তো সেইখানে যখন লাস্ট কিছু ইন্টারভিউ দিয়েছিলাম সেখানে কিছু স্যারের সাথে কথা বলেও কন্ট্যাক্ট করলাম ইন্টারভিউর জন্য আউটসাইডে। তো সেখানে আমাদের টেকনিক্যাল সাপোর্ট হিসেবে নিয়েছিল। তো সেখানে আমরা গেলাম, সেখানে গিয়ে যখন দেখলাম ওটা ছিল বিপিও কল সাপোর্টের জন্য। তো তো ওখানে যাওয়ার পরে ওখানে তো আমাদের ইচ্ছে ছিল না দেওয়ার জন্য, তো যা হোক দিয়েছি। দিয়ে 1 মাস কাজ করেছি। 1 মাস কাজ করার পর তখন বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর তখন দেখলাম যে আমাদের যেহেতু এই লাইনেই আমি বিসিএ পড়েছি, আমার প্রোগ্রামিং লাইনে যেতে হবে। তো ওখান থেকে আমি একটু খোঁজ করলাম যে কোথায় কি করা যায়। তো সেখান থেকে আমি কর্মসংস্থান থেকে দিশান একাডেমির খোঁজ পেলাম। তো সেইখান থেকে আমি কন্ট্যাক্ট করলাম কাউন্সিলরের সাথে। তো কাউন্সিলর আমাকে বললো যে আপনি আসুন, এসে কিছু কোর্স আছে সেগুলো দেখুন। তো সেগুলো দেখলাম এসে। তো ওখানে দেখলাম যে মার্ন চলছে এখানে এখন। তো তখন আমি মার্নটে যেহেতু প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলাম, তো মার্নটাই আমি অ্যাডমিশন নিয়েছি। তখন ওইখানে অ্যাডমিশন নেওয়ার পর আমি যেদিন থেকে ক্লাস শুরু হয় সেদিন থেকেই প্রথম একটু প্রবলেম হচ্ছিল। তারপর থেকে প্রায় 1 মাস পর থেকেই আমার ঠিক গ্রোথটা আমি নিজেই বুঝতে পারছিলাম যে স্কিলে একটু উন্নতি হচ্ছে। তো স্যাররাও খুব হেল্প করতো, আর আমাদের প্রসেনজিৎ স্যারও ছিল, খুব হেল্প করেছে আমাদের। তো কোনো রকম প্রবলেম হয়নি আপাতত। এখন নানা রকম প্রোগ্রামিং স্কিল বলুন, যে কোনো স্কিল, কমিউনিকেশন বা গ্রুমিং এর সব কিছুতেই অনেক হেল্প হয়েছে। আর এখানে গ্রুমিংও তো হয়, খুবই ভালো।
আচ্ছা, তো সো এবার আমাকে একটু বলো যে তুমি বিসিএ পাস আউট করেছো 2025 সালে, তাই তো? 2025 এবার সেখান থেকেই তুমি যে প্লেসমেন্টটা পেয়েছিলে সেখানে তোমাকে বলা হয়েছিল বিপিওর কাজ করতে, মানে ওটা কি রোলে তোমাদের, ওটা কি কলেজ প্লেসমেন্টের থ্রু হয়েছিল তো? হ্যাঁ, তো কলেজ সেটা একটু যদি বলো যে মানে কি রোলে ওরা তোমাকে বলেছিলেন, আফটার জয়নিং দ্যাট পার্টিকুলার কোম্পানি কি কাজ করতে হতো? আমাদের রোল বলেছিল টেকনিক্যাল সাপোর্ট। তো টেকনিক্যাল সাপোর্ট বলে আমরা ভাবছিলাম যে হ্যাঁ, আমার টেকনিক্যাল কিছু আমাদের রিলেটেড কিছু কাজ হবে। তো তখন অতটা সার্চ করিনি, যে যেহেতু দিয়েছিল আগের দিন দিয়েছিল, তারপর দিনই ডেট ছিল, তো তারপর দিনই চলে গেছিলাম। এসে দেখলাম যে যখন আমাদের নিল, প্রথম 2 ঘন্টা এমনি টাইম গেছে, তো বসেছিলাম চুপচাপ, প্রায় গেছিলাম 15-20 জনের মতন। তো যাওয়ার পরে আমাদের লাস্টে যখন ইন্টারভিউ সবকিছু কমপ্লিট হলো, ইন্টারভিউ পুরো টেকনিক্যাল, পুরো আইটি টাইপের নিয়েছে। নেওয়ার পরে যখন সবকিছু কমপ্লিট হলো, আমাদের বলছে যে কল সাপোর্ট নিতে হয়। তখন আমরা চমকে গেলাম যে কল সাপোর্ট কিসের জন্য, আমরা তো টেকনিক্যাল সাপোর্ট হিসেবে বলেছিল, এবার এই টেকনিক্যাল কিছু কাজ না কলের জন্য। তখন ওনারা বললেন যে না, আমাদের এখানে টেকনিক্যাল কলিং সেন্টার, কল সেন্টারের কাজ, তো এখানে কল সেন্টারের কাজ হবে, তোমাদের চাইলে আজ থেকে জয়েন করতে পারো। তখন সবাই মিলে কথা বললাম, ভাবলাম সবাই মিলে কথা বলে একটা ডিসিশন নিলাম যে এত তো টাইম চলে গেছে, তো চল করেই নেওয়া জয়েন যাক, করা যাক, দেখা যাক কি হয়। তো জয়েন হয়ে গেলাম। কতদিন করেছিল ওখানে? 1 মাস, 45 ডেজের মতন করেছিলাম। পুরোটাই ওই কলিং প্রসেসেই কাজ করতে হ্যাঁ, হতো? ওখানে কাজ হতো। তো ওখান থেকে করার পরে ওনারাও জানতো যে আমরা ঠিক ইন্টারেস্টেড না এখানে, তো অতটা চাপ পেতাম না। বাট তারপর ছেড়ে চলে এলাম। ছেড়ে চলে আসার পর এই যে মার্নে ভর্তি হয়েছি আমি এখন। ওকে, সো তুমি এখানে যখন এলে, মানে তুমি কি মাইন্ডসেট করে এসেছিলে যে মার্ন স্ট্যাকের ওপরেই কোর্স করবে, কি এখানে আসার পর আফটার দ্য কাউন্সেলিং ইউ ফিল কি না এই কোর্সটাই তোমার জন্য পারফেক্ট হবে? না, প্রথমে তো কিছু ঠিক করে আসেনি, কারণ আমি জানতাম না কি কি চলছে বা কি চলছে। তো আমি প্রথমে কর্মসংস্থানেই কন্ট্যাক্ট নাম্বারটা পেলাম যে এখানেই, আর কাছেই হচ্ছে আমার সেক্টর 5-এই। তো মেদিনীপুর থেকে তো আমি আসতে হবে, তো কলকাতায় যেহেতু, সেজন্য আমি কন্ট্যাক্ট করলাম। কাউন্সিলর বললেন আমাকে যে তুমি একদিন আসো ফাঁক করে, যে কি কি কোর্স চলছে, কি কি অ্যাভেলেবেল আছে সেগুলো দেখো। তো আমি একদিন ফাঁক করে এলাম, তো এসে দেখলাম যে আমার বেস্ট মার্নটাই লাগলো, তো মার্ন নেই, সেই জন্য আমি ভর্তি হয়েছি। ঠিক আছে, তারপর যখন তুমি অ্যাডমিশন নিলে, মানে হাউ ওয়াজ দ্য স্টার্টিং ক্লাসের স্টার্টে? দেখো, তুমি একটা এমন বিসিএ কমপ্লিট করার পর যেটা তুমি ভেবেছিলে যে একটা টেকনিক্যাল সাপোর্টের রোল পাচ্ছি, এটা ক্যারিয়ার গ্রোথ থাকবে, অ্যাটলিস্ট স্টার্ট করতে পারবো, সেখানে গিয়ে তোমাকে একটা অন্য ডোমেনে জব করতে। তো আমি বুঝতে পারছি মানে তোমার সেই সময়কার একটা মেন্টাল যে এটা হবে যে আচ্ছা আমি এত কিছু শেখার পর আমাকে এসে কল করতে হচ্ছে, রাইট? তো সেখান থেকে যখন তুমি এই ক্যারিয়ারটা চুজ করলে বা এই কোর্সটা চুজ করলে, তখন স্টার্টিং এ কিরকম ফিল হতো? মানে ওখানেও কিরকম লাগতো যে আচ্ছা এটা করার পরেও যদি আবার স্টাক হয়ে যায় কোথাও? স্টার্টিং এ মাঝে মধ্যে মনে হতো যে আমি সামলাতে পারবো তো, কেননা তখনই প্রথমেই বুঝতে পারছিলাম যে স্কিল আমাদের কতটা প্রয়োজন, মানে কতটা আমি নিচে ছিলাম, মানে খুব আমাকে ডেভেলপ করতে হতো আমার স্কিল। কেননা প্র্যাকটিক্যালি আমাদের খুব ভালো হতো না কলেজ টাইমে, তো প্র্যাকটিক্যাল নলেজ আমাদের খুব দরকার ছিল। আর এখানে আসার পরেই বুঝলাম স্যাররা যেভাবে আমাদের প্র্যাকটিক্যাল করাতেন, এখন অবধি লাইভ প্রজেক্ট বলুন বা এমনি প্রজেক্ট বলুন, অনেক প্রজেক্টেই কাজ করা হয়ে গেছে। তো প্রজেক্ট করেই মেন আমাদের স্কিলটা ডেভেলপ হয়েছে। তুমি যেটা বলে যে কলেজে শুধু থিওরিজ পড়ানো হতো, যেটার জন্য প্র্যাকটিক্যাল স্কিলস বা যেটা হয় রিয়েল টাইমের কিছু আমাদের কাছে এক্সপোজার নেই। তো এখানে কিরকম ভাবে তোমাদের, মানে কি কি মডিউল থাকতো, কিরকম ভাবে এখানে স্টাডি প্রসেসটা কিরকম ছিল? এখানে প্রসেস ভালো, যেমন ধরুন প্রত্যেক মান্থে একটা একটা করে মডিউল হতো, ওখানে আবার সিলেবাস হিসেবে প্রত্যেকটা পার্ট করে বোঝানো হতো। আচ্ছা, আর কোনো এই যে রিয়েল প্রজেক্টস বা ক্লায়েন্টস এর প্রজেক্টে তুমি কোনো কাজ করেছো? মানে কোনো রিয়েল প্রজেক্ট যেটা তুমি অ্যাজ আ ইয়োর কি বলবো, যে স্কিলস তুমি যেটা তুমি সিভিতে রেখে তুমি দেখাতে পারবে যে দিস ইজ মাই এক্স্যাক্টলি প্রজেক্ট হুইচ আই হ্যাভ ডান সিঙ্গেল হ্যান্ডেডলি? হ্যাঁ, কাজ করেছি। যেমন ধরুন আপনার কন্টেস্ট প্রজেক্ট, কন্টেস্ট ক্রিয়েট করেছিলাম। তো তারপরে আরো একটা চলছে, এখনো চলছে এটা আমার, ওটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুকিং কি নিয়ে সিস্টেম। আছে প্রজেক্টটা, যদি একটুখানি ব্রিফ দাও? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, অ্যাপয়েন্টমেন্টে আছে আমাদের ধরুন এমন একটা প্রজেক্ট যেখানে ধরুন সেলুন বা ডক্টর বা কোনো যে কোনো কোম্পানি, এই সিঙ্গেল যারা বিজনেস করে দোকান টোকান, এরা ওখানে অ্যাপ্লিকেশন করতে পারবে প্রোভাইডার হিসেবে। ওরা একটা সার্ভিস লঞ্চ করতে পারবে। এবার সার্ভিস লঞ্চ করলে যারা ক্লায়েন্ট আছে, তো ক্লায়েন্টরা ওখানে
ওদের যে সার্ভিসটা ওরা দেখতে পাবে, তো দেখতে পেয়ে ওরা ওখান থেকে বুক করতে পারবে। যেমন কারণ অনেকের টাইম থাকে যে এসে অনেকক্ষণ ওয়েট করতে হবে বা ডাক্তারের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে, তো সেইখানে ওরা আগে থেকেই বুক করে নেবে টাইমে, যে কোন টাইমে ফাঁকা আছে, কবে ফাঁকা আছে, সেই টাইমে তারা অ্যাভেলেবেল আছে কিনা বা ডক্টর অ্যাভেলেবেল আছে কিনা, সেইভাবে ওরা দেখে বুক করে নিতে পারবে। পেমেন্টেরও অপশন থাকে, তো বা ডক্টরের সাথে কন্ট্যাক্ট করারও অপশন থাকে, সবকিছুই। আচ্ছা আচ্ছা, এর সাথে সাথে তোমাদের আমি যদি বলি যে অনেকে যেরকম তুমি যেরকম টেকনিক্যাল ফিল্ড থেকে এসছো বলে তোমার একটুখানি কোথাও গিয়ে যদি তুমি স্টাক ফিলও করলে, বাট সেটা আস্তে আস্তে তুমি ওভারকাম করে নিয়েছো। এবার তোমাদের আমি যদি বলি ব্যাচে, তো দেখো সবাই তো এক রকমের হয় না, সো এই যে মানে যারা পারতো না বা যখন তোমরাও পারতে না, সেখানে কতটা ট্রেনারের থেকে গাইডেন্স পেয়েছো, কতটা হেল্প পেয়েছো ট্রেনারদের থেকে? যখন কিছু পারতাম না, ট্রেনার বারবারই আমাদের বলতেন যে কোনো প্রবলেম হলেই আমাকে বলবি বা কোনো প্রবলেম হলেই যোগাযোগ করবি। তো আমরা যোগাযোগও করতাম, ট্রেনার অবশ্যই আমাদের হেল্প করতো, বা ট্রেনার বিজি থাকলে আমাদের ঠিক ফাঁক কেটে আমাদের ডাকতেন যে এই টাইমে আসবি তোরা, তো সেই টাইমে আমরা যেতাম, তো সেই টাইমে ঠিক আমাদের হেল্প করতো। আর এর সাথে সাথে তোমাদের যে গ্রুমিং, ইন্টারভিউ প্রিপারেশন, সিভি মেকিং এর যে ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করা হতো, সেগুলো কতটা তোমার মনে হয় তোমাকে হেল্প করেছে টু ওভারকাম ইন দ্য ক্যারিয়ার? গ্রুমিং তো অবশ্যই, গ্রুমিং এর কারণ ইন্টারভিউর জন্য গ্রুমিং তো অবশ্যই লাগবে। কমিউনিকেশনে আমাদের প্রচুর প্রবলেম ছিল, ইংলিশ নিয়ে বেশিরভাগ বলতে গেলে ইংলিশে বলতেই পারতাম না ঠিকঠাক ভাবে, তো সেটা নিয়ে গ্রুমিং আমাদের খুবই হেল্প করেছে। আচ্ছা, তো তুমি যেটা বললে যে বিসিএ এর পরে যখন তুমি এই টেকনিক্যাল সাপোর্টের রোলের সাথে সাথে তোমাকে আরো কিছু রোলসে বা আর একজন কেউ হেল্প করেছে তোমাকে টু ফাইন্ড আ জব, তো তখন কোন কোন রোলসে তুমি অ্যাপ্লাই করেছিলে বা তখন সময়টা কিরকম ছিল, কিভাবে প্রসেস করতে, বা সেখানে অ্যাপ্লিকেশনস এর পরে কি হয়েছিল সেগুলো? তখন আমরা কলেজ থেকে দিত, তো ওখান থেকেও কিছু অ্যাপ্লিকেশন করতাম, অ্যাপ্লিকেশন করেও দিয়েছি। কিছু কিছু ছিল যেমন ধরুন এসি কোম্পানিতে, বা ওখানে বলতো ডেটা এন্ট্রি করো, এবারে আমরা তো প্রোগ্রামিং সেই গিয়েছিলাম, তো ডেভেলপমেন্ট হিসেবে আর কি। তো সেই জন্য আমাদের যখন বলতো এসির ডেটা এন্ট্রি করতে মানে হবে, কতটা কি ওই ডিলার হ্যাঁ, কাইন্ড অফ, ঠিক, যে কতটা কি হ্যাঁ, বেরোচ্ছে dealer না type। হচ্ছে সেগুলো ডেটা এন্ট্রি করতে হবে। এগুলো এবারে অতটা শুট করতো না আমাদের, তো ভালো লাগলো না বলে ইন্টারভিউ দিলাম কিন্তু চলে আসতাম। তো সেই থেকে তারপর কিছু স্যারের সাথে কন্ট্যাক্ট করতাম, বাইরের স্যারের সাথে চেনা জানা, তো ওনাদের বলতে ওনারা একটু যোগাযোগ করে দিতেন, যেমন ধরুন ওয়েব ডেভেলপমেন্ট বা অন্যান্য কিছু এখানে এইসবে পাইথনের নানা রকম কাজ। তো এইসবে যখন যেতাম আমরা, তখন অনেক প্রবলেম হতো আমাদের, যে প্রথম প্রথম যে কোশ্চেন গুলো করতো বা এই করতো, অনেকগুলো আমরাই নিজে জানতাম না, জানা ছিল না। হ্যাঁ জানা ছিল না, বা কিছু কিছু জানতাম, বা অনেক মানে টাফ ছিল, বা মানে অন্যরা ভালো ছিল, আমি কম ছিলাম, স্কিলস এইরকম নলেজটা টাইপ, কম ছিল। নলেজটা কম ছিল। তো ওখান থেকে কিছু পেয়েছিলে ঠিকঠাক অপরচুনিটি, মানে যেটাতে সিলেক্ট হয়েছিল তুমি? হ্যাঁ, একটা পেয়েছিলাম ওখানে, একটা ছিল আমাদের মানে ওয়েব ডেভেলপমেন্ট হিসেবে রিয়াক্ট নিয়ে। তো রিয়াক্টের ওখানে ছিল, রিয়াক্টটা খুব অতটা জানতাম না, 50-60% ঠিকঠাক নলেজ ম্যাচ ছিল। হয়েছিল। তো ওখানে স্যার যখন কোশ্চেন করতেন, আমরা যেহেতু পেরেছিলাম, তো আমাদের বলছিল ঠিক আছে তুমি পেরে যাবে, যেহেতু আবার ট্রেনিংও দেওয়া হবে, কলেজে পড়তাম তো ওই টাইমে ট্রেনিংও দেওয়া হতো, তো ট্রেনিংও দেওয়া হবে 6 মান্থ। তারপরে বললেন যে সবকিছু হয়ে গেছিল, কনফার্ম হয়ে গেছিল। তারপরে স্যার যখন পরের দিন রাত্রিবেলা হঠাৎ করে কল করে বললেন যে তোমাদের 2 ইয়ারের এগ্রিমেন্ট হবে। তো 2 ইয়ারের এগ্রিমেন্টের জন্য ওখানে আমরা একটু ভাবছিলাম, স্যারকে বলেছি যে স্যার ঠিক আছে আমি ভেবে বলবো। তো ওইখানে আমার একটু প্রবলেম হলো, যে ভেবে দেখলাম যে আমাদের ইচ্ছে ছিল যে এমসিএ করবো বিসিএর পরে, তো এখন করছি না ঠিকই, বাট তখন ইচ্ছে ছিল এমসিএ করবো। তো ওই টাইমে এমসিএ কোথায় করবো, কোন কলেজে করবো, সেটা প্রবলেম ছিল। তো সেই জন্যই আরো কিছু প্রবলেমের জন্য ওটা নিলাম না, অ্যাকসেপ্ট করলাম না। তো আমি মানে আমাকে যদি একটু বলো যে দেখো এরকম সিচুয়েশনে ছিলে যেখানে জব পেয়েও তুমি করতে পারছিলে না, রাইট, ফর ফিউ সিচুয়েশনস, তো সেখানে তোমার মানে তোমার কিরকম ফিল হতো, মানে হাউ ওয়াজ দ্যাট ফিলিং, যে এর পরে কি হবে, বা কোথাও কিরকম স্টাক ফিল করতে যে আচ্ছা এখানেও হচ্ছে না, আবার এখানে যে যদি বা হলো একটা ওই 2 ইয়ার্স এর একটা কন্ট্রাক্ট কিছু, তো সেখানে কিরকম ফিল হতো তোমার? প্রথম প্রথম বা বা পরেও, তারপরেও খুবই খারাপ লাগতো যে হ্যাঁ এটা পেয়েও ছেড়ে দিলাম, বা তারপরে যখন আবার একটু প্রবলেম হলো ও স্কিলস নিয়ে ইন্টারভিউতে যখন প্রবলেম হচ্ছিল, তখনও ভাবলাম যে এটা পেয়েও ছেড়ে দিলাম, তো খারাপ লাগতো আমারও। তো তারপরেও নিজের স্কিলটা গ্রো করতাম, তারপরে ওই জবে জয়েন হয়েছি যেটা বিপিওতে, তো তারপর থেকে ওখান থেকে বেরিয়ে তো ডিসানে ভর্তি হলাম, ভর্তি হয়ে আমার স্কিলটা মেন ডেভেলপের জন্য ভর্তি হয়েছি। তো তোমাদের গ্রুমিংটা তুমি বললে যেটা তোমাকে হেল্প করেছে ইন্টারভিউতে, তো তুমি এখানেও যখন ইন্টারভিউ দিতে গেলে মানে কিভাবে
কতটা তোমার মনে হয়েছে যে তুমি যখন আগে ইন্টারভিউ দিতে, যেটা তুমি বললে যে স্কিলস গ্যাপ ছিল, যে বাকিরা আমার থেকে হয়তো একটা সেলফ ডাউট থাকতো যে বাকিরা আমার থেকে হয়তো ভালো উত্তর দিয়ে দিচ্ছে বা আমি হয়তো কোথাও গিয়ে পিছিয়ে পড়ছি, তো সেই জিনিসটাকে ওভারকাম হয়েছে? অবশ্যই। যেমন ধরুন নানা রকম ইংলিশ কমিউনিকেশনে যেখানে বারবার আটকে যেতাম, বা নানা রকম প্রবলেম, যে কোশ্চেনটা জানা সত্ত্বেও, অ্যান্সারটা জানা সত্ত্বেও বলতে পারতাম না, বোঝাতে পারতাম না। সেইখানে অনেক রকম প্রবলেম হতো, যে বাইরে এসে ভাবতাম যে এটা পারতাম, কিন্তু ঠিকভাবে বুঝিয়ে বলতে পারলাম না। তো সেইখানে যখন ইংলিশে আবার বললাম, তখন এখান থেকে গ্রুমিং এ খুব হেল্প হয়েছে। কারণ গ্রুমিং এ ক্লাস করতাম, তো ক্লাসে স্যার বারবার বোঝাতেন কোনটা কিভাবে বলতে হবে, কিভাবে কমিউনিকেট করতে হবে কনফিডেন্সের সাথে। তো সেইভাবেই কথা বলে এবং ইন্টারভিউ দিয়ে দিয়ে তো প্র্যাকটিস হয়েছে। আপনাদের এখানে প্র্যাকটিক্যাল ইন্টারভিউ হতো প্র্যাকটিসের জন্য, মক ইন্টারভিউস গুলো অনেকটা হেল্প করেছে। অনেক হেল্প করেছে। তো ওখান থেকেই অনেক কনফিডেন্স বেড়েছে, নানা রকম কমিউনিকেশনও বেড়েছে আমাদের। তো সেই থেকে ইন্টারভিউ দেওয়ার পর এই সিলেক্ট হয়েছি। তো যেটা তুমি বললে যে তোমার বিসিএ তে যেরকম শুধু থিওরিজ পড়াতো, তো এরকম অনেকেই অডিয়েন্সে আছে যারা হয়তো এটা ভাবে যে আচ্ছা আমার কাছে কলেজ ডিগ্রি আছে, আমার কাছে বিসিএ ডিগ্রি আছে, এমসিএ ডিগ্রি আছে, বাট স্টিল আমি কোনো একটা জব করতে পারছি না, বা মনে হচ্ছে আচ্ছা তাহলে আমার ডিগ্রি আছে স্টিল আই এম নট গেটিং দ্যাট জব। তো তাদের জন্য যদি কিছু বলো, যে আমরা জানি যে কলেজ ইজ গুড, কলেজের শিক্ষা ব্যবস্থা বা এখন যেটা আছে সেটা একটা ঠিক আছে, মানে বাট এরকম ওদের তো কিছু সার্টেন কারিকুলামস থাকে, রাইট? ওরা তো সেটার বাইরে গিয়ে কিছু পড়ায় না আমাদের। তো সেটা যদি তুমি অডিয়েন্সে যারা দেখছে তাদের যদি একটু হেল্প করো, যারা এরকম স্টাক হয়ে আছে একটা ডিগ্রি নিয়ে ভাবছে যে আচ্ছা ডিগ্রি আছে মানে একটা জব পেয়ে যাব, তো তাদের তুমি কি বলতে চাও? না, ডিগ্রি আছে বলে জব পেয়ে যাবে সেটা কোনো ব্যাপার না। কেননা যেটা আমরাও ফেস করেছি, যে স্কিলটা মেন ইম্পর্টেন্ট। যে স্কিল না থাকলে কতটা প্রবলেম হতে পারে, কেননা কোম্পানি মেন স্কিল দেখে। ডিগ্রি তো সবারই আছে, কলেজ পাস করে, ডিপ্লোমা করে বা মাস্টার্স করে চলে যাবে, কিন্তু স্কিল না থাকলে যখন ইন্টারভিউ বা প্র্যাকটিক্যাল, যখন টেকনিক্যাল রাউন্ডে বসবে তখন, বা জিডিতে বসবে, তখনই মেন প্রবলেমটা হবে। বারবার কাটবে, বারবার ফেল করবে, তো সেখানে বারবার নিজেকে ছোট লাগবে, এরকমই প্রবলেম হবে। আর একটা যেটা বলেছে তোমার মেদিনীপুরে বাড়ি, রাইট? তো তুমি ওখান থেকে ডেলি যাতায়াত করতে ফর দ্য ক্লাস, তোমাদের 3 দিন করে ক্লাস থাকতো, রাইট, উইকে? তো সেখান থেকে যে ডেলি ট্রাভেল করে আসতে, ফ্যামিলিরও কোথাও একটা এক্সপেকটেশন ছিল যে আফটার কলেজ ইউ আর ডুইং সামথিং যেটা থেকে তুমি আউটকাম পাবে। তো সেই সিচুয়েশনটা আমাকে একটু বলো, যেখানে তুমি স্টাক সিচুয়েশন থেকেও তুমি একটা ট্রাভেল করে একটা নিজের কেরিয়ারটা গ্রো করার জন্য চেষ্টা করতে, আর এখন যে সিচুয়েশনটা আছে যে এখন ইউ আর গট সামথিং, ইউ গট আ জব, সেই সিচুয়েশনে ফ্যামিলি কতটা তোমাকে সাপোর্ট করছে? ফ্যামিলি তো অবশ্যই সাপোর্ট করেছে নানা রকম ভাবে। যেমন ট্রাভেলিং, ধরুন যে কোনো সময় আমার আসতে প্রবলেম হলে বা আমার যাতায়াতের জন্য সবকিছুতেই হেল্প করেছে, সবসময় সাথে রয়েছে। এমনকি এখনো অবধি সাথে রয়েছে আমাদের। যেমন জব পাওয়ার আগে থেকে জব পাওয়ার পরে অবধি, যখন পেতাম না তখনও বলতাম হয়তো যে এরকম প্রবলেম হচ্ছে, তো বলতো ঠিক আছে হয়ে যাবে, কোনো ব্যাপার না, ট্রাই করতে থাক। তো ট্রাই করতাম করে করে, তারপরে এইভাবে যখন স্কিলটা বাড়লাম নিজে, তখন নিয়ে কনফিডেন্স হলাম, তার সাথে ইন্টারভিউ দিয়ে এইবারে সিলেক্ট হয়েছি আমি। তো এখন ফ্যামিলি কতটা হ্যাপি? তুমি একটা জব পেয়েছো, একটা জায়গায় অলরেডি তুমি পেয়েছিলে, বাট সেটা তোমার জনরার ছিল না, বা সেটা তোমার ডোমেনের ছিল না, বাট এখন তুমি একটা ডোমেনের পারফেক্ট জব পেয়েছো, তো সেটাতে ফ্যামিলি এখন কতটা খুশি আছে? খুশি হয়েছে বলতে। আচ্ছা, তো তুমি এখন কোন পজিশনে আর কোন কোম্পানিতে গট সিলেক্টেড, ইউ গট দ্য প্লেসমেন্ট, তো সেটা যদি একটু বলো। এখন আমি মুন ইনফোটেকে ওখানে ব্যাকএন্ড এক্সিকিউটিভ হিসেবে সিলেক্ট হয়েছে। ওটা একটা মানে ওটা তোমার যে জনরাতে তুমি চেয়েছিলে সেই জনরাতেই তুমি পেয়েছো। সো তোমাদের এখানে আই গেস তোমার কোর্স এখনো ফাইনাল এক্সাম কমপ্লিট হতে বাকি আছে, রাইট? তো বিফোর কমপ্লিটিং দ্য কোর্স ইউ গট দ্য জব, সেটা কিরম লাগছে? যে অনেকেরই থাকে যে আচ্ছা কোর্স কমপ্লিট হওয়ার পরে ইন্টার্নশিপ হবে, তারপর প্লেসমেন্ট হবে, ইটস আ ভেরি ভেরি লং প্রসেস, বা পাবো কিনা সেটারও একটা সবার মনে একটা ডাউট থাকে, যে যতই কেউ হোক, বা আমাদের যেটা হয় যে আচ্ছা ঠিক আছে গ্যারান্টিজ আছে বা সবকিছু আছে, দে আর সেইং ইট, বাট আমরা কোথাও গিয়ে একটা ফিল করি যে এটা তো নাও হতে পারে। তো তুমি বিফোর কমপ্লিটিং দ্য কোর্স ইউ গট দ্য জব, সো হাউ ইজ দ্যাট ফিলিং, মানে কিরকম লাগছে? ভালো লাগছে যে এখনো ইন্টার্নশিপ এলো না বা এক্সামটা দিতে পারলাম না, তার আগেই হয়ে গেছে, আমি সিলেক্ট হয়ে গেছি, জবটা পেয়ে গেছি, খুব ভালো লাগছে। ওকে, সো এবার আমি যদি তোমাকে একটু অ্যাবাউট ডিসন একাডেমি যদি জিজ্ঞেস করি, যে হোয়াট ইজ ডিসন একাডেমি লাইক? দেখো, হেল্প আমি তোমাকে ডিরেক্ট বলবো না, অবভিয়াসলি ইউ অলসো পুট দ্য এফার্ট,
সেটার জন্য তুমি আজকে গিয়ে একটা একটা স্পেসিফিক পেয়েছো জব, স্কিলস ইমপ্রুভ করতে পেরেছো। বাট তোমার যে গ্যাপটা ছিল, যেটা তোমার কলেজ হেল্প করতে পারেনি, সেখানে গিয়ে ডিসেন একাডেমি কতটা তোমাকে হেল্প করেছে? নিজের এফোর্ট তো কাজে লাগে ঠিকই, তার সাথেও গাইডেন্সটাও কাজে লাগে। যেমন ধরুন আমাদের টিচার প্রসেনসের খুবই গাইড করেছে আমাদের, যে কোনো প্রবলেমে তার সাথে থেকেছে, আমাদের প্রবলেম সলভ করতে হেল্প করেছে। তো এইভাবেই গাইডেন্স না পেলে তো সবসময় সফল হওয়া যায় না, এটাই। গাইডেন্স পেয়ে খুব ভালো। আচ্ছা, আর একটা যেটা থাকে, যেটা বললাম যে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যেহেতু এসছো, তোমার কাছে একটু ইজি ছিল। বাট অনেকে নন টেক ব্যাকগ্রাউন্ড থেকেও ভাবে যে আমার জন্য আইটি ফিল্ডটাই ঠিক না। মানে আই এম নট সেইং অ্যাবাউট দ্য মার্নস টেক অনলি, তাদের এটাই কনসেপ্ট থাকে যে আইটি মানে ইটস ভেরি হার্ড, সেটাতে আমরা কিছু করতে পারবো না বিকজ আমাদের নন আইটি ব্যাকগ্রাউন্ড। তো তাদের জন্য যদি তুমি একটু কিছু বলো যে তারা কিভাবে এখানে এসে হেল্প পেতে পারে। যেমন ধরুন গ্রুমিং ক্লাস বা অন্যান্য যে কোনো ক্লাস এখানে কোর্স চলছে। অনেকেই বলে হ্যাঁ ভাই খুব ভালো লাগে, বা তাদের সাথেও আমাদের গ্রুমিং ক্লাস হয়, খুব ভালোই ওরা অ্যান্সার দেয় বা সবকিছু ভালোভাবেই করে আমাদের সাথেই, মানে মিলেমিশে, বা কেউ এগিয়ে আছে কেউ পিছিয়ে আছে, অনেকেই আছে। ওকে, সো প্রিয়ঙ্কর, থ্যাংক ইউ সো মাচ, তুমি যে জার্নিটা আমাদের শেয়ার করলে, and we really wish you luck and all the best for your Thank you. future. And obviously we'll be connected through the alumni network, and in future আবার যখন তোমার লাইফে আরো কিছু সাকসেস স্টোরিজ হবে, again we will meet soon, right? অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা শুনলেন প্রিয়ঙ্কর মণ্ডলের সেই জার্নিটা, যে সে যেখান থেকে স্টার্ট করেছিল, যে একটা ধাক্কা খেয়ে খেয়ে উঠছিল, কোনো ডোমেন ঠিক পাচ্ছিল না, যেখানে তাকে বলা হচ্ছিল একটা রেসপন্সিবিলিটিস বা জব ডেসক্রিপশন একরকম পাচ্ছিল, কাজ আর একরকম পাচ্ছিল। তো সেখান থেকে সে উঠে রিয়েল টাইম প্র্যাকটিক্যাল স্কিলস শিখে, শুধু থিওরি না শিখে, এই যে অনেকের একটা কনসেপ্ট থাকে যে আচ্ছা আমার কাছে ডিগ্রি আছে মানেই যে আমি জব পেয়ে যাব, সেই সিচুয়েশনটাকে ওভারকাম করে সে ডিশান একাডেমির হেল্পের থ্রু সে আজকে একটা জব পেয়েছে। তো আপনারাও যারা অডিয়েন্সে এরকম ভাবছেন যে আমার কাছে ডিগ্রি আছে মানে আমার একটা সিকিউরড একটা জব পেয়ে যাব বা একটা পারফেক্ট পজিশন আমি পেয়ে যাব যেটাতে আমি অ্যাপ্লাই করতে চাইছি, তো ইট ইজ ভেরি রং। তো আপনাদের যাদের এরকম গাইডেন্স লাগবে, আই উইল অ্যাডভাইজ ইউ টু বুক আ ফ্রি কাউন্সেলিং সেশন উইথ ডিশান একাডেমি and come to us. Obviously we will be always there to help you out. And thanks to all of us who all are watching today, and again we will be back soon with another success story. Thank you.